হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য জিওগ্রাফি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। জিওগ্রাফি থেকে আমি আগেও আরেকটি ক্লাস করিয়েছি, যারা সেই ক্লাসটা দেখোনি তোমরা আগে ক্লাসগুলো দেখে নেবে, সিকোয়েন্সে ক্লাসগুলি দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিটা স্টার্ট করছিলাম, তো সেই ইন্ডিয়ান জিওগ্রাফির সেই ধারাবাহিকতাটা দেখি আজকে তার নেক্সট ক্লাসটা নিয়ে এসেছি। তবে তোমরা কিন্তু সিকোয়েন্সে দেখবে, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো আজকে আমি তোমাদেরকে যেটা করাবো, ইন্ডিয়ান জিওগ্রাফির অন্য আরেকটি পার্ট করাবো। তো আমরা গত ক্লাসে কি দেখেছিলাম সেটা একটু রিক্যাপ দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের লিংক করতে সুবিধা হবে। ওকে, তো আমরা শুরু করেছিলাম জিওগ্রাফি। তো জিওগ্রাফি প্রথমত আমাদেরকে জানতে লাগে যে জিওগ্রাফি যে ওয়ার্ডটা রয়েছে সেটা কোথা থেকে এসেছে বা সেটার মানেটা কি। তো আমরা যেটা আগেও দেখেছিলাম, জিওগ্রাফি দুইটা লেটিন শব্দ থেকে এসেছে, একটা হলো জিও, একটা কি আমি যদি এখানে বলি, একটা হলো জিও আর আরেকটা হলো গ্রাফিয়া। এখন এগুলির অর্থ কি? জিও কথার অর্থ কি? জিও কথার অর্থ হলো যে পৃথিবী অর্থাৎ আর্থ এবং গ্রাফিয়া কথার অর্থ কি? গ্রাফিয়া কথার অর্থ হলো স্টাডি অর্থাৎ বর্ণনা, অর্থাৎ মানে আর্থ অফ স্টাডি মানে পৃথিবী নিয়ে বর্ণনা করা, পৃথিবী নিয়ে পড়াশোনা করা, পৃথিবীর মধ্যে কি আছে না আছে সেই জিনিসটা জানা, পৃথিবীর ভিতরে কি আছে, পৃথিবীর বাইরে কি আছে, কেন ভূমিকম্প হচ্ছে, কেন অগ্নুৎপাত হচ্ছে, কিভাবে পাহাড় হচ্ছে, কেন হচ্ছে, এই যাবতীয় বিষয়গুলি জানাই হলো। এগুলি নিয়ে আমরা স্টাডি করব। কোথায় করব? জিওগ্রাফিতে করব। তো জিওগ্রাফি যে শব্দটা রয়েছে সেটা কোথা থেকে এসেছে? জিও এবং গ্রাফিয়া থেকে এসেছে, যার অর্থ হলো পৃথিবীর বর্ণনা করা। কি করা? পৃথিবীর বর্ণনা করা, মানে স্টাডি অফ আর্থকে নিয়ে স্টাডি করা, পৃথিবীটাকে বর্ণনা করা। তো এই যে জিওগ্রাফি রয়েছে, জিওগ্রাফির বিভিন্ন ব্রাঞ্চেস রয়েছে। জিওগ্রাফির কি বিভিন্ন ব্রাঞ্চেস রয়েছে, যেরকম জিওগ্রাফি কি কি ব্রাঞ্চেস রয়েছে প্রিভিয়াস ক্লাসে তো আমরা দেখেছিলাম, আবার একটু বলে দিচ্ছি। যেরকম রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি, তারপর যেরকম রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপর রয়েছে আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি, তারপর রয়েছে কি, তারপর যেরকম হিউম্যান জিওগ্রাফি রয়েছে, তারপর যেরকম রয়েছে ইকোনমিক রয়েছে, এটসেট্রা। ওকে, তার মধ্যে থেকে যদি আমরা দেখি ফিজিক্যাল জিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের কি চলে আসে? ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে চলে আসবে ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ, মানে পৃথিবীর অভ্যন্তরভাগ, এই যে ক্রাস্ট, ম্যান্টেল, কোর, এগুলি আমাদের চলে আসে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে, যেটা আমি করিয়েছি, তোমরা ইউটিউবের মধ্যে পেয়ে যাবে। তারপর যেরকম রয়েছে ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থের পরে চলে আসবে ল্যাটিটিউড, ল্যাটিটিউড কি, লঙ্গিটিউড কি, তার কি কি ইউজেস রয়েছে সেগুলি, সেটা কি কি বৈশিষ্ট্য রয়েছে, সেটা চলে আসবে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি। ওকে, তো ফিজিক্যাল জিওগ্রাফি, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, আর রয়েছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, এগুলো আমি ইউটিউবে আছে অলরেডি, আমি আগেও করিয়েছি, নতুনভাবেও আমি দিয়ে দেবো। আর তার পাশাপাশি এগুলি কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসেও কিন্তু ল্যাটিটিউড লঙ্গিটিউডের কনসেপ্টে আমরা সেখানে দেখেছিলাম। ওকে, আর এখানে রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি। তো আমরা কিন্তু গত ক্লাসে ইন্ডিয়ান জিওগ্রাফিটাই শুরু করেছি, ইন্ডিয়ান জিওগ্রাফি। এখন এই যে ইন্ডিয়ান জিওগ্রাফিটা রয়েছে গত ক্লাসে শুরু করেছি, সেইটাই কিন্তু আজকে অন্য আরেকটা পার্ট দেখবো, ইন্ডিয়ান জিওগ্রাফি। তাছাড়া যেরকম ওয়ার্ল্ড জিওগ্রাফি রয়েছে, তো ওয়ার্ল্ড জিওগ্রাফিটা আমাদের সিলেবাসে একটা নেই, তো ওয়ার্ল্ড জিওগ্রাফি যেহেতু সিলেবাসে নেই, তো এই পার্টটা এখন আমাদের পড়ার দরকার নেই। আচ্ছা, যাই হোক, তারপর আসবে হিউম্যান জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, এগুলি আমরা দেখবো কিসের? এগুলি ইন্ডিয়ান পার্টের মধ্যে, মানে ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে যে ইন্ডিয়ান যে ইকোনমিক ব্যাপারটা রয়েছে, তারপর যেরকম হিউম্যান পার্টটা রয়েছে, এই পার্টটা আমরা এক এক করে দেখে নেব। তো আমরা যেহেতু গত ক্লাসে স্টার্ট করেছিলাম কি ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে আমরা আবার দেখেছিলাম দুইটা পার্ট, একটা হলো আমাদের পলিটিক্যাল জিওগ্রাফি। ওকে, পলিটিক্যাল জিওগ্রাফি, এগুলি কিন্তু আমি আর ডিটেইলসে প্রিভিয়াস ক্লাসে অলরেডি বলেছি। আজকে জাস্ট আমি রিক্যাপ দিয়ে দিচ্ছি যে গত ক্লাসে কি পড়েছিলাম। পলিটিক্যাল জিওগ্রাফি, আরেকটা চলে আসবে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি, মানে ইন্ডিয়ার মধ্যে ফিজিক্যাল জিওগ্রাফিটা চলে আসবে। ওকে, ইন্ডিয়ার মধ্যে মানে ইন্ডিয়ার কি ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে সেটা পড়বো আর কি। তো প্রথমে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিটা স্টার্ট করেছি। তো ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হলো আমাদের পলিটিক্যাল জিওগ্রাফি, আরেকটা হলো আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি। পলিটিক্যাল জিওগ্রাফির মধ্যে আমরা কোন বিষয়গুলো পড়বো? যে প্রথমত ইন্ডিয়াটা কোথায় রয়েছে, ইন্ডিয়ার মধ্যে কি কি স্টেট রয়েছে, কি কি ইউনিয়ন টেরিটরিজ রয়েছে এবং তার ক্যাপিটালসগুলো কি কি, তারপর তার ল্যাটিটিউড লঙ্গিটিউড কতটুকু সেই ব্যাপার নিয়ে আমরা পড়বো, বা কোন কোন কান্ট্রির সাথে বাউন্ডারি শেয়ার করে, এই বিষয়গুলো চলে আসে আমাদের পলিটিক্যাল জিওগ্রাফি। পলিটিক্যাল মানে কি? রাজনীতির বিষয়টা। তো ওই বিষয়গুলো চলে আসবে আমাদের পলিটিক্যাল
পলিটিক্যাল জিওগ্রাফি। পলিটিক্যাল জিওগ্রাফির পরের পার্ট চলে আসবে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফিতে কোন পার্টগুলি পড়ব, যেরকম কি পাহাড় পর্বত রয়েছে, যে হিমালয় রয়েছে, হিমালয়ের ডিভিশনগুলি চলে আসবে, কিভাবে হিমালয় ফরমেশনটা হলো, তাছাড়া নর্দার্ন প্লেন রয়েছে বা আরো অনেক কিছু জিনিস রয়েছে, পূর্বাঞ্চল রয়েছে, রেগিস্তান রয়েছে, অনেক কিছু জিনিস রয়েছে, সেগুলো আমাদের ফিজিক্যাল জিওগ্রাফিতে চলে আসবে। নদ নদী চলে আসবে, পাহাড় পর্বত চলে আসবে, কৃষি চলে আসবে, তারপর মৃত্তিকা নিয়ে চলে আসবে। এই সব বিষয় পড়বো আমরা ফিজিক্যাল জিওগ্রাফিতে। তো যেহেতু প্রথম কি শুরু করেছি, ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে দুইটা পার্ট, পলিটিক্যাল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি। পলিটিক্যাল জিওগ্রাফিটা আগে শুরু করেছি। তো প্রথম ক্লাসের মধ্যে এগুলি কিন্তু আমি ডিটেইলসে ডিসকাস করেছি, আর পলিটিক্যাল জিওগ্রাফিটাই কিন্তু স্টার্ট করেছি। তো এই পলিটিক্যাল জিওগ্রাফির মধ্যে কি চলে আসে, পলিটিক্যাল জিওগ্রাফির মধ্যে যেটা আগেও বললাম যে প্রথমত ইন্ডিয়াটা কোথায় রয়েছে, এটা প্রিভিয়াস ক্লাসে অলরেডি দেখেছিলাম। ধরো এখন আমাদের যে পৃথিবীটা, ওকে, ধরো আমাদের পৃথিবীটা অলমোস্ট গোলাকার থাকে, যেটাকে জিওড বলা হয়। কি বলা হয়, পৃথিবীর আকৃতি কিরকম, জিওডের মতন। কি সেটা, জিওড। জিওড পৃথিবীর আকৃতি, ওকে, জিওডের মতন। জিওড যদি বলা হয় পৃথিবীর আকৃতিটা কিরকম, সেটা থাকবে জিওড। তো এই যে পৃথিবীর আকৃতি জিওডের মতন, এখন যদি এটাকে আমি ভাগ করি, ওকে, যে এইভাবে যদি আমি ভাগ করি, এদিকে জানি আমি রয়েছে নর্থ, ওয়েস্ট, এদিকে হলো সাউথ, এদিকে হলো আমাদের ইস্ট। আর আমাদের যে ভারতবর্ষটা, ইন্ডিয়াটা, সেটা রয়েছে কিন্তু এরকম জায়গার মধ্যে কিন্তু এটা রয়েছে, অর্থাৎ এটা রয়েছে কি নর্থ ইস্টে। এই যে নর্থ ইস্টে রয়েছে, এটা কোথায় রয়েছে, নর্থ ইস্টে, ওকে, মানে উত্তর পূর্ব রয়েছে। তো আমাদের ভারতবর্ষটা পৃথিবীর কোন গোলার্ধে রয়েছে, উত্তর পূর্ব গোলার্ধে আছে, মানে নর্থ ইস্টার্ন নর্দার্ন ইস্টার্ন হেমিস্ফিয়ারে আছে আমাদের ভারতবর্ষটা। এখন সেই ভারতবর্ষের যে ম্যাপটা রয়েছে, সেই ভারতবর্ষের ম্যাপ সহকারে পড়েছিলাম আমরা। তো এটা হলো আমাদের ইন্ডিয়ার যে ম্যাপটা রয়েছে সেটা। এখন ইন্ডিয়ান ম্যাপের মধ্যে আমরা জানি আমাদের ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, ওকে, তারপর রয়েছে কি স্টেটস রয়েছে, 28 স্টেটস রয়েছে এখন বর্তমানে। আমাদের সবসময় জিওগ্রাফির ক্ষেত্রে রিসেন্টটা পড়তে লাগে, প্রেজেন্ট টাইমটা পড়তে লাগে। জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু যে সবসময় সেম থাকে না, এটা কিন্তু মানে এরকম না যেটা স্থির, এটা চেঞ্জ হতেই থাকে। যেরকম ধরো হিমালয়ের যে উচ্চতাটা, সেটা কিন্তু সবসময় সেম থাকে না, এটা কিন্তু দিন দিন এটা বাড়ছে। তো এখন জিওগ্রাফির সবকিছুর ক্ষেত্রে এটা কিন্তু কন্টিনিউ চেঞ্জ হতে থাকে। যাকে 29টা ছিল, তারপর এখন আবার 28টা করা হয়েছে। তো এই যে 28টা রাজ্য রয়েছে, তারপর যেরকম আগে ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, ওই সবগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম, কি কি স্টেট রয়েছে, কি কি ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, এবং সেগুলোর ক্যাপিটাল কি ছিল সেটা দেখেছিলাম। তারপর ল্যাটিটিউড আর লংগিটিউডের কনসেপ্টও আমরা জেনেছিলাম। তার পাশাপাশি দেখেছিলাম যে এই যে এটা কি হবে, লংগিটিউড, যে ইন্ডিয়ার লংগিটিউডটা কতটুকু থেকে কতটুকু রয়েছে সেটা আমরা দেখেছিলাম। ল্যাটিটিউডটা কতটুকু থেকে কতটুকু রয়েছে সেটা আমরা দেখেছিলাম। পাশাপাশি দেখেছিলাম আমাদের ভারতবর্ষের মধ্য দিয়ে যে টাইমলাইনটা গিয়েছে, টাইমলাইনটা ঠিক সেই টাইমলাইনটা কোথায় দিয়ে যায়, সেই টাইমলাইনটা কিন্তু এই যে মাঝখান দিয়ে যায়, যেটা আহমেদাবাদ শহরের নানি একটা জায়গা রয়েছে, মানে নানি একটা জায়গার নাম, সেই শহরটার মধ্যে দিয়ে, মানে আহমেদাবাদ শহরের মধ্য দিয়ে, নানি জায়গাটার মধ্য দিয়ে একটা ভারতের প্রমাণ দ্রাঘিমা, মানে ভারতের প্রমাণ দ্রাঘিমাটা টানা হয়েছে। কোথায় দিয়ে এটা রাখা হয়েছে, সেটা হলো কি, সেটা হলো আহমেদাবাদ শহরের নানি যে জায়গাটা রয়েছে সেখান দিয়ে। ওইটা হলো কি, ওইটা হলো আমাদের 82.5 ডিগ্রি ইস্ট রয়েছে, যেটা আমাদের যে মূল মধ্যরেখা যে 0 ডিগ্রি রয়েছে, সেটা থেকেই কিন্তু সেটা থেকে 5.5 ঘন্টা এগিয়ে থাকে আমাদের ভারতবর্ষের টাইমটা। তো এই সময়টাকে প্রমাণ দ্রাঘিমাকে টাইমটাকে এটাকে মাথায় রেখেই কিন্তু পুরো ভারতবর্ষের মধ্যে সময়টা হয়ে থাকে। এখন কেন এই যে সময়টা কেন চেঞ্জ থাকে, বা সব জায়গাতে সময়টা কেন সেম থাকে না, বা ওয়েদার কেন সব জায়গাতে সেম থাকে না, সেটা করতে গেলে আমাদের ল্যাটিটিউড লংগিটিউডের পার্টটা করতে লাগবে। সেটা আমি অলরেডি করিয়েছি, ইউটিউবে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো, তাহলে জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হবে। তাছাড়া আর কি জেনেছিলাম আমরা গত ক্লাসে আরো জেনেছিলাম, যেরকম নর্দার্ন পোস্ট যদি দেখি, জম্মু কাশ্মীরের যে নর্দার্ন পোস্ট, মানে একদম নর্থ সাইডের লাস্ট পয়েন্টটা, ভারতবর্ষের নর্থ সাইডের লাস্ট পয়েন্টটা, সেটা করেছে জম্মু কাশ্মীরে। আর সেটার নাম কি, সেটার নামটা কি ছিল, ইন্দিরা কোল, ওকে, ইন্দিরা কোল। তারপর আরেকটা ছিল ইস্ট সাইডে, যেটা ছিল ইস্ট সাইডে হলো অরুণাচল প্রদেশে, সেটা নাম হলো কিবেতু, এটার নাম কিবেতু। যেটা গুজরাটে ছিল, গুজরাটে যেটা ওয়েস্ট সাইডে যেটা, সেটা হলো গহরমতি, ওকে, গহরমতি। আর সাউথ সাইডে যদি বলা হয় তাহলে দুটো রয়েছে, যদি বলা হয় মেইনল্যান্ড তাহলে কন্যাকুমারীতে চলে আসবে, আর এটা কি হবে, এটা নামটা হবে কেপ কোমোরিন, কেপ কোমোরিন।
আর যদি বলা হয় ওভারঅল মানে আইল্যান্ডগুলো সহকারে, তাহলে সেটা রয়েছে নিকোবর আইল্যান্ডে, তাহলে সেটার নাম ছিল ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, ওকে, এটা ইন্দিরা পয়েন্ট আইল্যান্ডে হলে, আর নর্থ সাইডে হলে যেটা জম্মু কাশ্মীর রয়েছে সেটা ইন্দিরা কোল, দুইটা আমাদের ডিফারেন্স আছে। ওকে, তো এতটুকু পর্যন্ত আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। তাছাড়া আরেকটা কিছু দেখেছিলাম যে এই জায়গাটা মানে যেটা কোন একটা ল্যান্ডের সাথে লেগে আছে, এই যে এই জায়গাটাকে কি বলা হয়, এটাকে বলা হয় যে আমাদের এটাকে আমাদের বলা হয় যে এই জায়গাটাকে আমি যদি দেখি যেটা ল্যান্ডের সাথে লেগে আছে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ল্যান্ড ফ্রন্টিয়ার। কি বলা হয়, এই যে এতটুকু পর্যন্ত ল্যান্ড ফ্রন্টিয়ার মানে যেটা স্থলের সাথে স্থলভাগের সাথে লেগে আছে সেটাকে বলা হয় ল্যান্ড ফ্রন্টিয়ার। ল্যান্ড ফ্রন্টিয়ারটা ছিল 15,200 কিলোমিটার, ওকে, 15,200 স্কয়ার কিলোমিটার ছিল। আর যদি বলা হয় কোস্টাল লাইন কোনটা, যেটা জলের সাথে, যে জলের সাথে যেটা লেগে আছে এটাকে বলা হয় কি কোস্টাল লাইন। যেটা জলের সাথে, এই যে এতটুকু পর্যন্ত যেটা জলের সাথে লেগে আছে এটাকে বলা হয় কি কোস্টাল লাইন, একদম আইল্যান্ডগুলা সহ সেটা ছিল কত, যে সেটা প্রায় 7,000-এর মতো ছিল। ওকে, তো আমাদের যেটা কোস্টাল লাইন যেটা জলভাগের সাথে লেগে আছে সেটা প্রায় 7,000-এর মতন ছিল, আর প্রায় 15,200 কিলোমিটার মতন ছিল সেটা কোনটা, সেটা ছিল ল্যান্ড ফ্রন্টিয়ার। তো এতটুকু পর্যন্ত আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা কি কি দেখেছিলাম ওইটা জাস্ট আমি একটু রিক্যাপ দিয়ে দিয়েছি, তাহলে তোমাদের এটা জিনিসটা পড়তে লিংক করতে সুবিধা হবে। আর তাছাড়া তোমরা কিন্তু আগের ক্লাসটা আগে দেখে নেবে, তাহলে আরেকটু বেশি সুবিধা হবে। তো এতটুকু এখন পর্যন্ত আমি যতটুকু বললাম সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, সেখানে আরো ডিটেইলসে আমি ডিসকাস করেছি, এখানে জাস্ট আমি একটু শর্টে বলে দিলাম। এখন আজকের মেইন ক্লাসটা আমি শুরু করছি। আজকের ক্লাসে আমরা যেটা দেখব, এই যে আমাদের ভারতবর্ষটা রয়েছে, ভারতবর্ষটা কোথায় রয়েছে, নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার মানে উত্তর পূর্ব গোলার্ধে রয়েছে। এখন আমাদের ভারতবর্ষটা কি হয়, ভারতবর্ষটা দেখবে এই যে বে অফ বেঙ্গল এদিকে অ্যারাবিয়ান সি, বে অফ বেঙ্গল আর অ্যারাবিয়ান সি এর সাথে এদিকে কোস্টাল মানে লেগে আছে, এবং উপর দিকে কি মানে 15,200 কিলোমিটার যে আছে সেটা কিন্তু স্থলভাগের সাথে লেগে আছে। যখন স্থলভাগের সাথে এই যে এটাতে স্থলভাগের সাথে যে লেগে আছে, এখান থেকে আমি যদি দেখি, ওকে, সো এখানে যেটা রয়েছে আমি যদি স্থলভাগের সাথে জিনিসটা আমি দেখি, এখান থেকে ধরে এই যে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, এদিকে লাদাখ চলে আসবে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তারপর যেরকম উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ওকে, ত্রিপুরা, তারপর রয়েছে আসাম, মেঘালয়, ওয়েস্ট বেঙ্গল। এই এতটুকু পর্যন্ত কিসের সাথে লেগে আছে, যে স্থলভাগের সাথে লেগে আছে, যেটাকে আমরা বলে থাকি ল্যান্ড ফ্রন্টিয়ার। এই যে ল্যান্ড ফ্রন্টিয়ারটা রয়েছে এটা কিন্তু অলমোস্ট 15,200 কিলোমিটারের মতন আছে। এই যে 15,200 কিলোমিটার ল্যান্ডের সাথে লেগে আছে, এগুলি কিন্তু অন্য কোনো দেশের সাথে মানে অন্য কোনো কান্ট্রির সাথে লেগে আছে। তো এরকম টোটাল 7টা যে কান্ট্রি আছে, 7টা কান্ট্রির সাথে বাউন্ডারি, যে ইন্ডিয়াটা কি করে, ইন্ডিয়া বাউন্ডারি শেয়ার করে। এখন ইন্ডিয়ার কোন কোন স্টেটগুলি সেই 7টা দেশের সাথে বাউন্ডারি শেয়ার করে সেটা আমাদের জানতে লাগবে, পাশাপাশি যে সেটা কত কিলোমিটার পর্যন্ত রয়েছে। কারণ এখান থেকে এখান পর্যন্ত যদি দেখি টোটাল হলো প্রায় 15,200 কিলোমিটারের মতন। তার মধ্যে পাকিস্তান কতটুকু শেয়ার করে, চায়না কতটুকু শেয়ার করে, নেপাল কতটুকু শেয়ার করে, সে কতটুকু কিলোমিটার সেটা জানতে লাগবে। এবং ইন্ডিয়ার কোন কোন স্টেট বা ইন্ডিয়ান টেরিটরিজ মানে অন্যান্য দেশের সাথে বাউন্ডারি শেয়ার করে সেই জিনিসটা আমাদের জানতে লাগবে, কারণ বিভিন্নভাবে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে। তো ওই জিনিসটাই কিন্তু আজকে আমরা দেখব। পাশাপাশি আরো কিছু ইনফরমেশন রয়েছে যেটা আজকে ক্লাসে আমরা জেনে নেব, আর এটা হলো কমপ্লিটলি পলিটিক্যাল জিওগ্রাফির পার্ট, মানে ইন্ডিয়ান পলিটিক্যাল জিওগ্রাফির পার্ট। ইন্ডিয়ান পলিটিক্যাল জিওগ্রাফিটা শেষ হলে তারপর আমরা মুভ করব ফিজিক্যাল জিওগ্রাফির দিকে। আগে আমাদের পলিটিক্যাল জিওগ্রাফিটা ভালোভাবে জানতে লাগবে, তবে আমি ফিজিক্যাল জিওগ্রাফিটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো এখন আমি স্টার্ট করছি। তো প্রথমে চলো আমরা ম্যাপের সাহায্যে দেখবো, তারপর আমরা যে আমি লিখে দিয়েছি সেই পার্টগুলো দেখবো। যদি আমি ম্যাপের সাহায্যে দেখি তো টোটাল আমি বললাম কয়টা যে ইন্টারন্যাশনাল বাউন্ড মানে কয়টা অন্যান্য কান্ট্রি রয়েছে, ওকে, অন্য কান্ট্রি রয়েছে, অন্য কান্ট্রির সাথে ইন্ডিয়া বাউন্ডারি শেয়ার করে। তো টোটাল হলো 7টা কান্ট্রি। কি কি, প্রথমত যদি আমি দেখি পাকিস্তান রয়েছে, এদিকে কিন্তু আফগানিস্তান রয়েছে। পাকিস্তান আফগানিস্তান চলে আসবে, এই যে এখানে চায়নাটা রয়েছে, এই যে 1 নম্বর, আফগানিস্তান 2 নম্বর, চায়না রয়েছে 3 নম্বর, তারপর নেপাল 4 নম্বর, তারপরে ভুটান চলে আসবে 5 নম্বর, মায়ানমার চলে আসবে 6 নম্বর, আর হলো বাংলাদেশ, এটা হলো 7 নম্বর। তো টোটাল কয়টা হলো, টোটাল 7টা।
তো এই 7টা কান্ট্রি ইন্ডিয়ার সাথে বাউন্ডারি শেয়ার করে। এখন ইন্ডিয়ার সাথে বাউন্ডারি শেয়ার করে বুঝলাম কত কিলোমিটার, টোটাল হলো 15,200 কিলোমিটার, সেটাও বুঝলাম। এখন স্পেসিফিক ভাবে দেখতে লাগবে কোন কোন স্টেট, কোন কোন ইন্ডিয়ান স্টেট বা ইন্ডিয়ান টেরিটরিজ কি করে যে আমাদের অন্যান্য দেশের সাথে বাউন্ডারিটা শেয়ার করে, সেগুলো আমরা দেখি। আগে আমরা ম্যাপের সাহায্যে দেখবো, কারণ তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলেছিলাম জিওগ্রাফির ক্ষেত্রে আমরা যেহেতু জিওগ্রাফি পড়ছি, ম্যাপটা আমাদের খুব ভালোভাবে জিনিসটা মাথায় রাখতে লাগবে। আর ম্যাপ যত প্র্যাকটিস করবে, ম্যাপের সাহায্যে পড়বে, তোমাদের দেখবে একটা সময় গেলে মুখস্থ করতে লাগবে না, জাস্ট ম্যাপটা দেখলেই তোমার অনেক কিছু মনে হয়ে যাবে। তো ম্যাপ সাথে নিয়ে বসবে, ম্যাপটা সাথে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে দেখো প্রথমে যদি আমি পাকিস্তান দেখি, পাকিস্তান যদি দেখি, টোটাল চারটা ইন্ডিয়ান স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, এগুলোর সাথে বাউন্ডারি শেয়ার করে। প্রথমত যদি আমি স্টেট দেখি, এখান থেকে প্রথমটা রয়েছে এই যে গুজরাটে এতটুকু জায়গা পাকিস্তানের সাথে শেয়ার করে। তারপর রাজস্থান চলে যাবে, এই যে রাজস্থানে প্রায় এতটুকু জায়গা পাকিস্তানের সাথে শেয়ার করে। রাজস্থানের সাথে পরে চলে যাবে পাঞ্জাব এতটুকু জায়গা শেয়ার করে। তারপর ইউনিয়ন টেরিটরি চলে আসবে, জম্মু কাশ্মীরের পার্টটা এই চলে আসবে। এই যে এই পার্টটা কি, এই পার্টটা কিন্তু হলো পাকিস্তান। তো এই যে পাকিস্তান রয়েছে, পাকিস্তান এরকম ইন্ডিয়ান স্টেট এবং ইউনিয়ন টেরিটরির সাথে বাউন্ডারি শেয়ার করছে, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এন্ড গুজরাট। ওকে, এই চারটার সাথে কিন্তু বাউন্ডারি শেয়ার করছে। তারপর যদি আমি দেখি এখানে আফগানিস্তানটা রয়েছে, আফগানিস্তানটা আমি একটু পরে বলছি, কেন একটু পরে আমি বলছি। তারপর এদিকে চায়না চলে আসো, এখানে আছে চায়না কোন কোন স্টেটের সাথে। চায়নাটা দেখো, চায়নাটা জম্মু কাশ্মীর রয়েছে, এখন তো এটা লাদাখ আলাদা হয়ে গেছে, তো এটা তো বর্তমানে সিচুয়েশনটা পড়বে তো জম্মু কাশ্মীর থ্রু লাদাখ, তো যেটা অপশনে থাকবে সেই অ্যাকর্ডিং তোমরা পড়বে। তো এইদিকে জম্মু কাশ্মীর থেকে লাদাখের পার্টটা চলে আসলো, তারপর এরকম যে হিমাচল প্রদেশ, তারপর চলে আসলো উত্তরাখণ্ড চলে আসলো, তারপর যেরকম এখানে সিকিমের পার্টটা চলে আসলো, এদিকে অরুণাচল প্রদেশের পার্টটা এই যে এতটুকু পর্যন্ত এই সাইডটা পর্যন্ত চলে আসলো। তো এটা হলো চায়না। তো চায়নার কি কি হলো, জম্মু কাশ্মীর থ্রু লাদাখ, ওকে, তারপর যেরকম হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, এগুলি চায়নার সাথে বাউন্ডারি শেয়ার করে। তারপর রয়েছে কি, তারপর রয়েছে নেপাল। এই যে নেপাল হলো এই জায়গাটা নেপাল। এখন নেপাল কোনটার সাথে বাউন্ডারি শেয়ার করছে, প্রথমত উত্তরাখণ্ড, তারপর উত্তরপ্রদেশ, তারপর বিহার, তারপর সিকিম, এই চারটার সাথে। তারপর চলো এখানে ভুটানটা দেখি, ভুটানটা এখানে রয়েছে। এখন ভুটানটা কয়টার সাথে বাউন্ডারি শেয়ার করছে, এই যে ভুটানটা সিকিমের সাথে, এই যে এদিকে ওয়েস্ট বেঙ্গলের সাথে, এদিকে আসামের সাথে, এদিকে অরুণাচল প্রদেশের সাথে, তো চারটা। তারপর এদিকে রয়েছে মায়ানমার। এই যে মায়ানমার কয়টার সাথে বাউন্ডারি শেয়ার করছে, মায়ানমার যদি আমরা এখানে দেখি, প্রথমত এই এদিকে নিচের দিকে দেখি মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এদিকে রয়েছে অরুণাচল প্রদেশ, এই চারটার সাথে। তারপর এদিকে রয়েছে এখানে এই যে এই জায়গাটা হলো বাংলাদেশ। এখন বাংলাদেশ কয়টা ইন্ডিয়ান স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করছে, প্রথমত এই যে ওয়েস্ট বেঙ্গল, তারপর রয়েছে মেঘালয়, তারপর রয়েছে আসাম, তারপর রয়েছে ত্রিপুরা, তারপর রয়েছে মিজোরাম। ওকে, এই পাঁচটার সাথে বাংলাদেশ বাউন্ডারি শেয়ার করছে। আর যে এই বাংলাদেশ কিন্তু সবচেয়ে লম্বা, মানে লংগেস্ট এই বাউন্ডারি শেয়ার করে ইন্ডিয়ান এই স্টেটগুলির সাথে, ইন্ডিয়ান এই পাঁচটা স্টেটের সাথে। বোঝা গেল? তো এই যে টোটাল 7টা রয়েছে, আর এটা আফগানিস্তান বলছি, এই 7টা কিন্তু ইন্ডিয়ার যে স্টেটগুলো এবং ইউনিয়ন টেরিটরিজগুলি রয়েছে এগুলির সাথে বাউন্ডারি শেয়ার করছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে। কত কিলোমিটার সেটা আমরা দেখব। এখন কোনটা রয়েছে, কোনটা শেয়ার করছে, কোন কোন ইন্ডিয়ান স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ রয়েছে সেগুলি শেয়ার করছে, সেটা দেখলাম। তারপর আমরা কিলোমিটারসগুলিও দেখে নেব। তার আগে আমরা আফগানিস্তানটা দেখি। দেখো, এই যে আফগানিস্তানটা এদিকে রয়েছে, তো এই জায়গাতে রয়েছে কিন্তু পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। তো আমরা জানি যে কি একটা পার্ট, জম্মু কাশ্মীর যে একটা পার্ট রয়েছে, যে পার্টটা পাকিস্তানের তারা কিন্তু অকুপাই করে আছে। এখন পাকিস্তান থেকে বলা হয় যে এটা আমাদের, আর ভারতবর্ষ থেকে বলা হয় এটা আমাদের। ভারতবর্ষ কিন্তু যে ওই পার্টটাকে নিজেদেরই মনে করে এবং পাকিস্তান আবার তারা নিজেদেরই মনে করে। তো সেই কারণে এখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায়, ইন্ডিয়ানরা বলছে না আমাদের, পাকিস্তানে বলছে না এটা আমাদের। তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে। তো সেই অ্যাকর্ডিং আমরা যেহেতু আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিটা পড়ছি, তো আমরা সেই অ্যাকর্ডিং পড়বো কি, আর যেটা আমাদের ইন্ডিয়াতে মানে সেটাই পড়বো, যে আমাদের ইন্ডিয়ার অ্যাকর্ডিং যে পিওকে রয়েছে, মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এটার থ্রু, মানে এটা দিয়ে আফগানিস্তানের সাথে বাউন্ডারিটা শেয়ার করা হয়। এই কারণে অনেক জায়গাতে বলা হয় যে না, 6টা ইন্টারন্যাশনাল কান্ট্রির সাথে বাউন্ডারি শেয়ার করা হয় ইন্ডিয়া, আর কিন্তু ইন্ডিয়া থেকে বলা হয় যে না, টোটাল 7টার সাথে আফগানিস্তানকে নিয়ে। এই আফগানিস্তানের সাথে যে বাউন্ডারি শেয়ার করে কিসের থ্রু,
পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর এটার থ্রু আফগানিস্তানের সাথে বাউন্ডারি শেয়ার করে। তো যেহেতু আমরা ইন্ডিয়ানটা পড়ছি, ইন্ডিয়া রয়েছে, সেই কারণে আমরা এটাই পড়বো যে টোটাল 7টা কান্ট্রির সাথে ইন্ডিয়া বাউন্ডারি শেয়ার করে। কি কি? পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ। ওকে, তো এই 7টা নাম দেখলাম, কোন কোনগুলির সাথে দেখে সেটা আমরা দেখলাম। এখন কিলোমিটারস গুলি আমরা দেখে নিই। তো ম্যাপের সাহায্যে এখানে দেখলাম, এখন আমি লিখে দিয়েছি, সেগুলি একবার দেখে নিই। ওকে, সো এখানে দেখো রয়েছে ইন্ডিয়া শেয়ার বর্ডার উইথ 7 কান্ট্রিজ। তো ইন্ডিয়া বাউন্ডারি যে শেয়ার করে কয়টা কান্ট্রির সাথে? টোটাল 7টা কান্ট্রির সাথে, আর টোটাল ইন্টারন্যাশনাল বর্ডার লেন্থ, মানে টোটাল ইন্টারন্যাশনাল বর্ডার লেন্থ প্রায় 15,106.7 কিলোমিটার, বা কোথায় তোমরা 15,200 কিলোমিটার পেয়ে যাবে। অর্থাৎ এটা এরকম কোনো ফিক্সড না, সেই জন্য তোমরা অপশন বুঝে আনসারটা করবে। ওকে, তো ইন্টারন্যাশনাল বাউন্ডারি মানে আমি যে একটু আগে বলেছিলাম যে এই জায়গাটা, এখানে যদি আমরা দেখি এই জায়গাটা, এখান থেকে এই গুজরাট থেকে শুরু করে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, এখন তো লাদাখ আলাদা হয়ে গেছে, তো লাদাখের পার্টটা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তারপর যেরকম চলে আসবে উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, তারপর এদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, আর এদিকে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল। তো এই যে এতটুক জায়গা, মানে যেটা অন্য কান্ট্রির সাথে বাউন্ডারি শেয়ার করে, টোটাল 7টা কান্ট্রির সাথে বাউন্ডারি শেয়ার করে, সেটার যে লেন্থটা, সেটার যে দৈর্ঘ্যটা, সেটা প্রায় 15,200 কিলোমিটার বা প্রায় 15,106 কিলোমিটার। অপশন বুঝে আনসারটা করতে লাগবে, কারণ এখানে তার জন্য অ্যাপ্রক্স দেওয়া হয়েছে, মানে প্রায় বোঝা গেল। তো এটাকে আমরা কিন্তু কি বলে থাকি? ল্যান্ড ফ্রন্টিয়ার, যেটা স্থলভাগের সাথে, মানে স্থলভাগের সাথে যেটা কানেক্টেড রয়েছে সেটা। আর যদি বলা হয় জলভাগের সাথে, মানে কোস্টাল লাইন, তাহলে সেটা প্রায় 7,000 হয়ে যাবে। সেটা কোনটা? মানে বে অফ বেঙ্গল আর অ্যারাবিয়ান সি এর সাথে যেগুলো বাউন্ডারি শেয়ার করে সেটা। সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে একটু দেখে রাখতে লাগবে। আমি একটু বলে দিচ্ছি, তারপর আমি বাকি কান্ট্রিজ গুলো যাচ্ছি। এই যে গুজরাট থেকে শুরু করে, এই যে গুজরাট, তারপর চলে আসবে মহারাষ্ট্র, এই যে গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, তারপর চলে আসবে কি এদিকে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। এই এতটুকু পর্যন্ত কিন্তু জলভাগের সাথে শেয়ার করে। যদি বলা হয় যে কোস্টাল লাইন জানি প্রায় 7,000, যেটা প্রিভিয়াস ক্লাস আমরা দেখেছিলাম। কোন কোন স্টেটের সাথে যদি বলা হয়, তাহলে হয়ে যাবে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। আর যদি বলা হয় বে অফ বেঙ্গলের সাথে স্পেসিফিক মেনশন করা হয়, বে অফ বেঙ্গলের সাথে কোন কোন স্টেট? ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। আর যদি বলা হয় অ্যারাবিয়ান সি এর সাথে কোন কোন স্টেট, তাহলে হয়ে যাবে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা। ওকে, অর্থাৎ ম্যাপটা মনে রাখলে তাহলে সবটাই কিন্তু আমাদের মনে থাকবে, ম্যাপটা আমাদের ক্লিয়ার করতে লাগবে। বোঝা গেল? আচ্ছা, তারপর আমরা যেটা দেখবো, এই যে এখানে দেখো আমি দিয়ে দিয়েছি, এই যে টোটাল 7টা কান্ট্রি আছে, টোটাল কয়টা আছে? 7টা কান্ট্রি। এই 7টা কান্ট্রির নাম এখানে আমি দিয়েছি, এবং কোন কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরিজের সাথে বাউন্ডারিটা শেয়ার করে সেই নামগুলি এখানে দিয়েছি, এবং কত কিলোমিটার। টোটাল তো 15,000, প্রায় 15,200 কিলোমিটার মতন আছে, ঠিক আছে। এখন সেটা মানে শুধু পাকিস্তান হলে কত কিলোমিটার, শুধু বাংলাদেশ হলে কত কিলোমিটার, শুধু চায়না হলে কত কিলোমিটার, সেটাও আলাদাভাবে দেখতে লাগবে, সেটা আমি দিয়েছি। আর এখানে দিয়েছি লংগেস্ট থেকে স্মলেস্ট, মানে সবচেয়ে লংগেস্ট বাউন্ডারি শেয়ার করে বাংলাদেশের সাথে, তারপর আসবে চায়নার সাথে, মানে একদম লংগেস্ট থেকে আস্তে আস্তে আমরা স্মলেস্টের দিকে যাবো, তাহলে বুঝতেও সুবিধা হবে। তো প্রথমে যে কান্ট্রি চলে আসবে সেটা হলো বাংলাদেশ, 1 নাম্বার বাংলাদেশ। কারণ বাংলাদেশটা সবচেয়ে বেশি, মানে লংগেস্ট বাউন্ডারি শেয়ার করে আমাদের ইন্ডিয়ার সাথে। কত কিলোমিটার? 4,096.7 কিলোমিটার, 4,096.7 কিলোমিটার। ওকে, আর যেটা হলো লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি, যেটা আমাদের ইন্ডিয়ার সাথে বাউন্ডারিটা শেয়ার করে, লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি। ক্লিয়ার? কত? এই যে 4,096.7 কিলোমিটার বাংলাদেশ। এখন কোন কোন ইন্ডিয়ান স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করে? সেটা হলো প্রথমত ওয়েস্ট বেঙ্গল, যেটা সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। তো টোটাল কয়টা হলো? টোটাল হলো 5টা। ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা এন্ড মিজোরাম গেল। তো এটা গেল আমাদের প্রথম বাংলাদেশ, যেটা হলো লংগেস্ট, 4,096.7 কিলোমিটার, 5টা ইন্ডিয়ান স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করে। কি কি? আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর হলো মিজোরাম। টোটাল 5টা গেল আমাদের বাংলাদেশ। তারপর আসবে 2 নম্বর চায়না, যে সবচেয়ে লংগেস্ট হলো বাংলাদেশ, বাংলাদেশের পরে হলো চায়না।
চায়না কত কিলোমিটার? চায়না হলো 3488 কিলোমিটার, 3488 কিলোমিটার, 3488 কিলোমিটার চায়না ইন্ডিয়ার সাথে বাউন্ডারি শেয়ার করে। আর কোন কোন ইন্ডিয়ান স্টেট বা ইউনিয়ন টেরিটরির সাথে বাউন্ডারি শেয়ার করে সেটাও দেখে নিই। সেটা হলো জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ, কারণ এখন লাদাখটা তো আলাদা হয়ে গেছে, তো এটা আমাদের দেখতে লাগবে। আর বাকি তোমরা অপশন বুঝে আনসারটা করবে। যদি জম্মু কাশ্মীর লাদাখ একসাথে থাকে আনসার করবে, বা আলাদা থাকলে আলাদা আনসার করতে পারবে, আলাদা থাকলে তাহলে আলাদা এভাবে এরকম আনসার থাকতে পারে, অর্থাৎ অপশন বুঝে আনসার করবে। আচ্ছা, তারপর হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম আর হলো অরুণাচল প্রদেশ। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এন্ড অরুণাচল প্রদেশ। ক্লিয়ার? তো গেল আমাদের বাংলাদেশ এন্ড চায়না। তারপর চলে আসবে পাকিস্তান, 3 নম্বর চলে আসবে পাকিস্তান। 3 নম্বর হলো পাকিস্তান। পাকিস্তান কত কিলোমিটার যে আমাদের ইন্ডিয়ান স্টেট এন্ড ইউনিয়ন টেরিটরির সাথে বাউন্ডারি শেয়ার করে? সেটা হলো 3323 কিলোমিটার, 3323 কিলোমিটার। কোনটা? পাকিস্তান ইন্ডিয়ার সাথে যে বাউন্ডারি শেয়ার করে কত কিলোমিটার? 3323 কিলোমিটার, 3323 কিলোমিটার। এখন কোন কোন স্টেট এবং ইউনিয়ন টেরিটরির সাথে বাউন্ডারি শেয়ার করে? সেটা হলো জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরি একটা, আর হলো পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, 3টা স্টেট। পাঞ্জাব, রাজস্থান, গুজরাট আর একটা কি? জম্মু অ্যান্ড কাশ্মীর। এই 4টার সাথে কিন্তু পাকিস্তান বাউন্ডারি শেয়ার করে। আর কত কিলোমিটার? সেটা হলো 3323 কিলোমিটার। গেল আমাদের পাকিস্তান। তারপর চলে আসবে 4 নম্বর নেপাল। নেপাল 1751 কিলোমিটার যে আমাদের ইন্ডিয়ার সাথে বাউন্ডারিটা শেয়ার করে। কত? 1751 কিলোমিটার। ওকে, এখন কোন কোন স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। এই 5টা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল এন্ড সিকিম। এগুলির সাথে নেপাল কিন্তু ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা শেয়ার করে। নেপাল মানে ইন্ডিয়ার সাথে যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি সেটা বাউন্ডারি শেয়ার করে কয়টা? এই যে 5টা। কত কিলোমিটার? 1751 কিলোমিটার। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল এন্ড সিকিম। নেক্সট হলো মায়ানমার, 5 নম্বর মায়ানমার। এই যে মায়ানমার রয়েছে, মায়ানমার কত কিলোমিটার ইন্ডিয়ার সাথে বাউন্ডারি শেয়ার করে? 1643 কিলোমিটার, 1643 কিলোমিটার। এখন কোন কোন ইন্ডিয়ান স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করে? নর্থ ইস্ট গুলোর সাথে শেয়ার করে। নর্থ ইস্টের মধ্যে কোনগুলো? সেগুলি হলো প্রথমত অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। 4টা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এই 4টার সাথে মায়ানমার যে বাউন্ডারিটা শেয়ার করে কত কিলোমিটার? 1643 কিলোমিটার। তারপর চলে আসবে ভুটান। এখন ভুটান কত কিলোমিটার? ভুটান 699 কিলোমিটার, প্রায় 699 কিলোমিটার, 699 কিলোমিটার ভুটান যে ভারতবর্ষের সাথে বাউন্ডারিটা শেয়ার করে। এখন কোন কোন স্টেটের সাথে? সেটা হলো সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, অরুণাচল প্রদেশ। সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম এন্ড অরুণাচল প্রদেশ। এই 4টার সাথে, এই 4টা ইন্ডিয়ান স্টেটের সাথে ভুটান বাউন্ডারিটা শেয়ার করে। কত কিলোমিটার? 699 কিলোমিটার। এটা গেল আমাদের ভুটান। আর আরেকটা কি রয়েছে লাস্ট? সেটা হলো আফগানিস্তান। ওকে, এই যে আফগানিস্তান যে ইন টোটাল প্রায় 106 কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে। আর সেটা ইন পাকিস্তান অকুপাইড কাশ্মীর, মানে পিওকে থ্রু, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এটার থ্রু কিন্তু ইন্ডিয়া আফগানিস্তানের সাথে বাউন্ডারিটা শেয়ার করে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের থ্রু। ওকে, এই জিনিসটা মনে রাখতে লাগবে। এখন কারণ পরীক্ষাতে কিন্তু বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে। যদি বলা হয় ইন টোটাল কয়টা কান্ট্রির সাথে বাউন্ডারি শেয়ার করে ইন্ডিয়া, তাহলে 7টা। আর যদি বলা হয় যে একবার স্পেসিফিক মেনশন করা হয় যে পিওকে থ্রু কোন কান্ট্রি বাউন্ডারি শেয়ার করে, তাহলে আফগানিস্তান হয়ে যাবে। অর্থাৎ কোশ্চেন বুঝে অপশন দেখে আমাদেরকে আনসারটা করতে লাগবে, আমাদেরকে সবভাবেই জানতে লাগবে, সবটা জানতে লাগবে, ডিটেলসে জানতে লাগবে। সেই কারণেই কিন্তু তোমাদেরকে আমরা ডিটেলসে পড়ানোর চেষ্টা করি। অনলাইন ক্লাস হোক, অফলাইন ক্লাস হোক, আমাদের পেইড কোর্স হোক, কিংবা ইউটিউবে ক্লাসই হোক, সবগুলিতে ডিটেলসে আমরা ফোকাস করি। ইভেন আমাদের যে স্টাডি মেটেরিয়ালস রয়েছে সেখানেও কিন্তু ডিটেলস রয়েছে, কনসেপ্ট রয়েছে। কারণ কনসেপ্ট যদি আমরা জানি, কনসেপ্ট যদি
আমরা বুঝি তাহলে যে কোনো কোশ্চেন আসুক না কেন আমরা কিন্তু ইজিলি জিনিসটা আনসারটা করতে পারবো। সেই কারণে কিন্তু সব সময় আমরা কনসেপ্টে ফোকাস করি। ওকে, তো এখানে দেখো তার জন্য মেনশন করাই আছে যে ইন পাকিস্তান অকুপাইড কাশ্মীর পিওকে থ্রু আফগানিস্তান ইন্ডিয়ার সাথে বাউন্ডারি শেয়ার করে, আর সেটা হলো 106 কিলোমিটার। 106 কিলোমিটার। জম্মু কাশ্মীর বালুচিস্তান রিজন কান্ট্রি কারেন্টলি আন্ডার পাকিস্তান কন্ট্রোল, মানে জম্মু কাশ্মীরে একটা জায়গা রয়েছে, ওই যে ওই রিজনটা এটা কারেন্টলি এখন যদি দেখি রিসেন্ট সিচুয়েশনে এখন কিন্তু এটা পাকিস্তান অকুপাই করে আছে, পাকিস্তানের কন্ট্রোলে আছে ওই জায়গাটা। তো ওই জায়গাটা থ্রু কিন্তু আফগানিস্তানের সাথে বাউন্ডারিটা শেয়ার করা হয়। ওকে, তো আশা করি তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। তো এতটুকু পর্যন্ত আমরা কি দেখলাম, আরো কিছু রয়েছে সেগুলি বলছি। তার আগে এতটুকু পর্যন্ত আমরা কি দেখলাম, এতটুকু পর্যন্ত আমরা দেখলাম টোটাল 7টা কান্ট্রি রয়েছে যেগুলি আমাদের ভারতবর্ষের সাথে যে বাউন্ডারিটা শেয়ার করছে। কি কি দেখলাম, এখানে আমরা ম্যাপের সাহায্যেও দেখলাম আর এখানে নামগুলি দিয়ে দিলাম। তো প্রথমত আমরা লংগেস্ট থেকে স্মলেস্ট দেখলাম। লংগেস্ট হলে বাংলাদেশ, কত কিলোমিটার আছে, কোন কোন স্টেটগুলো আছে সেগুলো মেনশন আছে। তারপর চলে আসে চায়না, তারপর পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান এন্ড আফগানিস্তান। তাহলে শর্টেস্ট হলে সেটা হয়ে যাবে আফগানিস্তান। ওকে, লংগেস্ট হলে বাংলাদেশ, শর্টেস্ট হলে আফগানিস্তান। ওকে, তো এই 7টা আমরা দেখলাম কত কিলোমিটার কোন কোন ইন্ডিয়ান স্টেট এবং ইউনিয়ন টেরিটরির সাথে রয়েছে সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা আরো কিছু ইনফরমেশন রয়েছে সেই জিনিসগুলো দেখবো যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, আর এগুলি কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না। তো তোমাদের জন্য কিন্তু এগুলি আমি কালেক্ট করে বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন বই থেকে, বিভিন্ন জায়গা থেকে যে কালেক্ট করে রিসেন্টলি যেটা রয়েছে, কারণ জিওগ্রাফি আমাদের রিসেন্টলি আপডেটেড ভার্সন অলওয়েজ পড়তে লাগে, তো তোমাদের জন্য এটা আমি নিয়ে এসেছি। তোমরা অনেকেই যদি বলো যে এখানে তো ইংলিশে রয়েছে, দেখো কান্ট্রির নাম বলো, স্টেটের নাম বলো, ইংলিশে লিখলে ওয়েস্ট বেঙ্গল থাকলে বাংলাতে লিখলে ওয়েস্ট বেঙ্গলই থাকবে, এটা কিন্তু মানে পশ্চিম বাংলা থাকবে, বা ধরো গোয়াটা গোয়াই থাকবে, উত্তরাখণ্ডই থাকবে, চেঞ্জ হবে না। তার জন্য এখানে ইংলিশটা দিয়েছি সুবিধার জন্য। তবে এখানে দেখো তোমাদের কিন্তু এখানে ইংলিশ ভার্সন পাশাপাশি বেঙ্গলি ভার্সন আমি দুটোই দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, তো এখানে আমরা যেটা প্রথমেই জানবো সেটা হলো রেডক্লিফ লাইন। রেডক্লিফ লাইন, এই যে রেডক্লিফ লাইন এটা কি, রেডক্লিফ লাইনটা কি? রেডক্লিফ লাইন, পিওকে, আরো অনেক কিছু এলওসি রয়েছে, আরো অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো আমি এক এক করে বলছি। তবে তার আগে বলে দিই, তার আগে আমাদের যে কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার রয়েছে, আমাদের এখানে অফলাইন ক্লাস করানো হয়, অনলাইন ক্লাস করানো হয়। তোমাদের যদি আমাদের এই ক্লাসেসগুলো ভালো লাগে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে কিন্তু প্রতিটা সাবজেক্টেরই খুব যত্ন সহকারে ক্লাসেসগুলো করানো হয়, যে এখানে একদম কনসেপ্ট পড়ানো হয়, কনসেপ্টের পাশাপাশি কোশ্চেন আনসার আছে, মক টেস্ট নেওয়া হয়, টপিক ওয়াইজ মক টেস্ট, মান্থলি মক টেস্ট, সবটাই কিন্তু ইনক্লুডেড রয়েছে। তো তোমাদের যদি আমাদের এই ক্লাসেসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়ার নম্বরে। বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, কারণ এখন আমাদের এখানে একটা মেগা অফার চলছে। অফারটা কি সেটা আমি একটু পরে বলে দিচ্ছি, আর যেটা আশা করি তোমাদের অনেকটাই কাজে লাগবে। আর আমার মনে হয় না এরকম অফার আর কোথাও তোমরা পাবে, সেটা পেয়ে যাবে শুধুমাত্র দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে। কোয়ালিটিফুল ক্লাসেস, আরো অনেক কিছু রয়েছে, পাশাপাশি মেগা অফার। সেটা কি একটু পরে আমি বলছি, আগে ক্লাসটা তোমরা করে নাও। আচ্ছা, সো রেডক্লিফ লাইন, এই যে রেডক্লিফ লাইনটা কি দেখো, রেডক্লিফ লাইনটা অন্য আর কিছু না, যখন 1947-এ আমাদের যে আগে কি অখণ্ড ভারত ছিল, সেখানে যে এখন যে বর্তমানে পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ এবং যে ইন্ডিয়াটা সবটা কিন্তু একসাথে ছিল। তো 1947-এ ওইটা আলাদা হয়ে গেছে, সেটা আমরা জানি, হিস্ট্রি পার্ট রয়েছে, সেটা আলাদা হয়ে গেছে। যখন আলাদা হয়েছে যে এটা আমাদের পাকিস্তান থাকবে, এটা আমাদের ইন্ডিয়া থাকবে, তখন কি ছিল, তখন কিন্তু এখন বর্তমানে যেটা বাংলাদেশ রয়েছে এটা কিন্তু পাকিস্তানি পার্ট ছিল, মানে এটা পূর্ব পাকিস্তান ছিল, আর যেটা আমাদের এখন পাকিস্তান রয়েছে বর্তমানে সেটা আমাদের পশ্চিম পাকিস্তান ছিল। তো এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মাঝখানে, মানে ভারতবর্ষে দুই সাইডে দুইটা ছিল, ওইখানে কি করে সেখানে একটা লাইন ক্রিয়েট করা হয়েছিল, যে এটা হলো এই লাইনটা, এই লাইনের পাশে পশ্চিম পাকিস্তান আর এই লাইনের পাশে হলো আমাদের পূর্ব পাকিস্তান, মাঝখানে ভারতবর্ষটা রয়েছে। ওই যে লাইনটা ক্রিয়েট করা হয়েছে ওই লাইনটাকে বলা হয় রেডক্লিফ লাইন। কি বলা হয়? রেডক্লিফ লাইন। ইংলিশে লিখলো রেডক্লিফ লাইন, বাংলাতে লিখলো রেডক্লিফ লাইনই কিন্তু এটা হবে। তো এই যে রেডক্লিফ লাইনটা, এটা মনে রাখবে, রেডক্লিফ লাইনটা সেটা কি, সেটা হলো বাউন্ডারি লাইন। কিসের বাউন্ডারি লাইন? ইন্ডিয়া আর পাকিস্তানের। ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যে বাউন্ডারি লাইনটা রয়েছে সেটাকে রেডক্লিফ লাইন বলা হয়। সেটা কবে হয়েছে? সেটা হয়েছে
1947 যখন পার্টিশন যখন হয়েছিল পার্টিশনটা 1947 তখন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে লাইনটা ক্রিয়েট করা হয়েছিল, যে বাউন্ডারি লাইনটা, সেই লাইনটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। কি বলা হয়? রেড ক্লিফ লাইন। এটা কিন্তু ইন্ডিয়া থেকে যে সেপারেট হয়েছিল, ওয়েস্ট পাকিস্তান যেটা বর্তমানে মানে পশ্চিম পাকিস্তান যেটা বর্তমানে এখন পাকিস্তান, আর যে আরেকটা রয়েছে ইস্ট পাকিস্তান যেটা বর্তমানে এখন বাংলাদেশ, আর এই যেটা করা হয়েছে, এই যেটা নামটা রেড ক্লিফ লাইনটা করা হয়েছে, সেটা কিন্তু নেম আফটার স্যার ক্রাইল রেডক্লিফ, ব্রিটিশ লয়ার, একদম ব্রিটিশ লয়ার ছিল, সেই ব্রিটিশ লয়ারের নামের অ্যাকর্ডিংই কিন্তু এটা দেওয়া হয়েছে রেড ক্লিফ লাইন। আর এটা যে পাস হয়েছে এই লাইনটা, এটা পাঞ্জাব আর বেঙ্গল, অর্থাৎ পাঞ্জাব আর যে বেঙ্গলের দিকে, কারণ এখন যেটা ওয়েস্ট বেঙ্গলের সাইডে রয়েছে পূর্ব পাকিস্তান ছিল, যেটা এখন বাংলাদেশ, আর এদিকে পাঞ্জাবের পশ্চিম সাইডে, পাঞ্জাবের ওয়েস্ট সাইডে যেটা এখন বর্তমানে পাকিস্তান, মানে আগেও পাকিস্তান ছিল, আগে ছিল ওয়েস্ট পাকিস্তান, এখন যেটা পুরোটা পাকিস্তান নামে পরিচিত। তো ওই পাঞ্জাব আর বেঙ্গলের থ্রু, ওই এরিয়া থ্রুই কিন্তু পাস হয়েছে এই রেড ক্লিফ লাইনটা। আর এটা যদি লেন্থটা আমি বলি, লেন্থটা অ্যাপ্রক্স প্রায়, এটা কিন্তু মানে সবসময় তো সেই থাকে না, আর অনেক কিছু কন্ট্রোভার্সি রয়েছে, যাই হোক এটার অ্যাপ্রক্স এটা 3323 কিলোমিটার, অ্যাপ্রক্স 3323 কিলোমিটার, ওকে, অ্যাপ্রক্স। তো এখানে দেখো আমি বাংলাটা আমি দিয়ে দিচ্ছি যে রেড ক্লিফ লাইনটা কি কত সালে হয়েছে, 1947 সালে। এটা কোন এই যে ভারত এবং পাকিস্তানের মাঝখানে যে লাইনটা, বাউন্ডারি লাইনটা, সেটাকে আমরা রেড ক্লিফ লাইন বলে থাকি, যেটা তখন মানে ইন্ডিয়ান 1947 হয়েছিল পার্টিশনের সময়, ওকে। তো এখানে জানুমানিক 3323 কিলোমিটার এটাও দেওয়া রয়েছে। কোন অঞ্চল দিয়ে গেছে? পাঞ্জাব এবং বাংলা মানে বেঙ্গল অঞ্চল দিয়ে এটা পাস হয়েছে। তো এটাই গেল আমাদের রেড ক্লিফ লাইন। তো রেড ক্লিফ লাইনটা কি সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো পিওকে। তো এটা তো তোমরা সবাই জানো পিওকে কি। পিওকে হলো পাকিস্তান অকুপাইড কাশ্মীর, অর্থাৎ কাশ্মীরের যে পার্টটা পাকিস্তানটা ইললিগালি অকুপাই করে আছে, সেটাকে বলা হয় পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটাকে ভারতবর্ষের একটা অবিচ্ছেদ্য অংশ বলে এটাকে মনে করে, আর পাকিস্তান মনে করে যে না এটা আমাদের। তো এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে, এটা তো তোমরা সবাই জানো। তো এই যে পিওকেটা রয়েছে, পিওকে রেফার্স টু দ্য পার্ট অফ জম্মু এন্ড কাশ্মীর। এটা জম্মু এন্ড কাশ্মীরের একটা পার্ট দ্যাট ইজ ইললিগালি অকুপাইড। এই যে ইললিগালি, কিন্তু এটা লিগালি না, ইললিগালি অকুপাইড বাই পাকিস্তানরা এটা কি করেছে যে ইললিগালি এটা অকুপাই করে আছে, ইললিগালি এটাকে মানে দখল করে আছে, অকুপাই করেছে মিন্স দখল করে আছে। আর এটা কবে থেকে এরকম হয়েছে? এটা 1947 to 1948 ওয়ারের সময় থেকে, মানে 47-48 এর মধ্যে যে যুদ্ধটা হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে, যে যুদ্ধটা, তখন থেকে এটা এখনো চলে আসছে, এখনো কিন্তু আমরা পিওকে বলেই চিনে থাকি। পিওকে থ্রুই আফগানিস্তানের সাথে আমরা আবার বাউন্ডারি শেয়ার করছি। তো ওই যে পিওকে মানে যেটা পাকিস্তান জম্মু কাশ্মীরের যে একটা পার্ট রয়েছে, কাশ্মীরের পার্টটা, ওই পার্টটা পাকিস্তান কি করে আছে? অকুপাই, মানে ইলিগালি এটাকে দখল করে আছে। যেটা কবে থেকে? এটা 1947-48 এর যে যুদ্ধটা হয়েছিল ভারত পাকিস্তানের যুদ্ধটা, তখন থেকে এটা এরকম হয়ে আছে, যেটা কিছুদিন পরে এটা হয়। তো এটা অন্য ব্যাপার, এখানে আর আমি বলছি না। আচ্ছা, যাই হোক, এটা দেখো আছে ইনক্লুডস গিলগিট বালতিস্তান এন্ড আজাদ জম্মু এন্ড কাশ্মীর। ইন্ডিয়া কনসিডার ইট এন ইন্টিগ্রাল পার্ট অফ ইটস টেরিটরি, মানে ইন্ডিয়া কিন্তু এই যে পার্টটাকে, পিওকে যে পার্টটা, যেটা পিওকে নামে পরিচিত, এটা পাকিস্তানের পার্ট হিসাবে ধরে না, এটা ইন্ডিয়ার পার্ট হিসাবে, যে আমরা ইন্ডিয়ানরা আমরা ধরে থাকি ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার মানে অবিচ্ছেদ্য একটা অংশ হিসাবেই ধরা হয়। কোনটাকে? পিওকে, জম্মু কাশ্মীরের ওই পার্টটা, ওকে। তো এখানে আমি বেঙ্গলি ভার্সনটাও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা আমি পিডিএফটাও প্রোভাইড করে দেবো। আচ্ছা, তারপর রয়েছে 3 নম্বরে রয়েছে এলওসি। এলওসি কি? এলওসি হলো লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল। এই যে লাইন অফ কন্ট্রোলটা কি দেখো, the line of control, অর্থাৎ LOC is the de facto military boundary between India and Pakistan in the region of Jammu and Kashmir, অর্থাৎ এই যে জম্মু এন্ড কাশ্মীর নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে, পাকিস্তান তাদের নিজের করতে চাইছে, আর ইন্ডিয়ার এটা রয়েছে, ইন্ডিয়ার পার্ট, এটা পাকিস্তানকে করতে দেবে, এরকম একটা বিষয় রয়েছে। তো আরো অনেক কিছু বিষয় রয়েছে, ইন্ডিয়া চায়নার মধ্যে একটা বিষয় একটা রয়েছে। তো যাই হোক, তো ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যেরকম এরকম একটা প্রবলেম চলেই থাকে, সেই জন্য ওইখানে কি হয়েছে, ওইখানে কিন্তু যে মিলিটারি, ইন্ডিয়ার যে মিলিটারি, তাদের যে বাউন্ডারি রয়েছে, তো ওই জায়গাটার মধ্যে কিন্তু যে মিলিটারি থাকে, ওইটা
তাদের কন্ট্রোল থাকে, মানে মিলিটারি বাউন্ডারিটা থাকে। তো ওই যে মিলিটারি বাউন্ডারিটা থাকে ওইটাকে কিন্তু এলওসি বলা হয়। ধরো এটা হলো, এদিকে হলো পাকিস্তান, এদিকে হলো ইন্ডিয়া। তো এখানে এই লাইনটা রয়েছে যেটা একদম 1947 হয়েছিল, লাইন অফ যেটা ছিল রেড ক্লিফ লাইন। তো এই লাইনটার আশেপাশে আরো কিছু এরিয়া রয়েছে, এখানে মিলিটারি থাকে, এদিকে পাকিস্তান মিলিটারি, এদিকে ইন্ডিয়ান মিলিটারি থাকে। তো ওই যে এরিয়াটা ওইটাকে বলা হয়, মানে এই লাইনটাকে কন্ট্রোল করার জন্য যে একটা থাকে ওইটাকে বলা হয় এলওসি। ওইটাকে কি বলা হয়? এলওসি বলা হয়। ওকে, তো এটা গেল আমাদের এলওসি। তো এস্টাবলিশ, যে এলওসিটা কবে এস্টাবলিশ হয়েছে? এটা এস্টাবলিশ হয়েছে আফটার দ্য 1972 সিমলা এগ্রিমেন্ট। যখন সিমলা এগ্রিমেন্ট হয়েছিল 1972 এ, তখন তারপর থেকে এলওসিটা এস্টাবলিশ হয়েছিল। ওকে, ইট ইজ নট এন ইন্টারন্যাশনাল বর্ডার, এটা কোনো ইন্টারন্যাশনাল বর্ডার না, বাট এ মিলিটারি কন্ট্রোল লাইন। মানে এটা কোনো ইন্টারন্যাশনাল বর্ডার না, কিন্তু এটা হলো মিলিটারি লাইন। মানে ধরো এই যে এই লাইনটা, এটা হলো রেড ক্লিফ লাইন, এদিকে হলো পাকিস্তান, এদিকে হলো ইন্ডিয়া। এখন এই জায়গাটা যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা প্রবলেম হয়ে থাকে, তো সেই কারণে মিলিটারিরাও, পাকিস্তানের মিলিটারিও থাকে, ইন্ডিয়ান মিলিটারি থাকে, পাকিস্তানের মিলিটারি এদিকে থাকবে, ইন্ডিয়ান মিলিটারি এদিকে থাকবে, যার যার দেশকে যে রক্ষা করবে, যে যার যার জায়গা থেকে সে রাইট। তো এখন রক্ষা যখন করবে তখন কি হবে, ওই জায়গাটা এরকম একটা লাইন ক্রিয়েট করা হয়েছে, মানে এই এরিয়াটার মধ্যে আমি তো নর্মালি যাওয়া যাবে না, যার মিলিটারি রয়েছে তারা ওইখানে থেকে কোনো যুদ্ধ হলে সেখানে যুদ্ধ হবে, বা পাহারা দেওয়া হলে সেটা পাহারা দেবে, প্রোটেক্ট করবে। তো ওই যে লাইনটা যেটা মিলিটারি লাইন করা হয়েছে, ধরো এই লাইনটা মিলিটারি লাইন করা হয়েছে, ওইটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল, এলওসি। এটা কোনো ইন্টারন্যাশনাল বর্ডার নয়, এটা হলো একটা মিলিটারি কন্ট্রোল লাইন। আর এই যে এলওসিটা, সেটা যদি আমি দৈর্ঘ্যটা দেখি, সেটা অ্যাপ্রক্স 740 কিলোমিটার। ওকে, এটা অ্যাপ্রক্স 740 কিলোমিটার। এখানে আমি বেঙ্গলি ভার্সন আমি দিয়ে দিয়েছি। তারপর রয়েছে এলওএসি। নাও এলওএসি কি? আগে দেখেছিলাম এলওসি যেটা লাইন অফ কন্ট্রোল ছিল ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, আর এলওএসি যেটা হলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা কিন্তু আর ইন্ডিয়া পাকিস্তান নেই, সবকে ইন্ডিয়া পাকিস্তান থাকবে না। এখন চলে আসলো ইন্ডিয়া চায়না। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে প্রবলেম রয়েছে, ইন্ডিয়া চায়নার মধ্যেও কিন্তু জায়গা নিয়ে কিছু একটা প্রবলেম রয়েছে। তো ওই যে ইন্ডিয়া আর চায়নার মধ্যে যে লাইন বা যে কন্ট্রোলের ব্যাপারটা রয়েছে, সেটাকে আমরা বলে থাকি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। LOAC, line of actual control is the de facto boundary between India and China. এটা হলো একটা কি, এটা একটা যে বাউন্ডারিটা যেটা ইন্ডিয়া আর চায়নার মধ্যে আছে, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় LOAC, line of actual control, স্পেশালি ইন দ্য লাদাখ অ্যান্ড অরুণাচল প্রদেশ। মানে লাদাখ অ্যান্ড অরুণাচল প্রদেশের মধ্যে, মানে লাদাখের অনেক পার্টটা চায়নারা তাদের মনে করে, ইন্ডিয়ার মনে করে, অরুণাচল প্রদেশেরও চায়নাটা তাদের মনে করে, আবার ইন্ডিয়ার মনে করে। তো এই যে এই দুটো জায়গা নিয়েও খুব কন্ট্রোভার্সি রয়েছে। তো লাদাখ অ্যান্ড অরুণাচল প্রদেশের পার্টটা, স্পেশালি এই পার্টটাকে, যে ওই জায়গার মধ্যে যে বাউন্ডারি লাইনটা রয়েছে, ওইগুলিকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। যদি বলা হয় LOC তাহলে হবে ইন্ডিয়া এন্ড পাকিস্তান, আর LOAC হলে সেটা হবে ইন্ডিয়া এন্ড চায়না। দুইটার মধ্যে কনফিউজ কিন্তু হবে না। এখন এগুলো কবে হয়েছে? LOAC কবে হয়েছে? 1993 এ। কবে? 1993 এ। ডিভাইডেড ইনটু 3 সেক্টর। যে এই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলটা আছে, সেটা কিন্তু 3টা সেক্টরে ডিভাইড হয়েছে। কি কি? একটা হলো পশ্চিম সাইডে, ওয়েস্টার্ন সাইডে লাদাখ, মিডল সাইডে হলে উত্তরাখণ্ড হিমাচল, আর ইস্টার্ন সাইডে হলো অরুণাচল প্রদেশ। ওকে, আর এটা যদি আমি দৈর্ঘ্যটা বলি, এটা অ্যাপ্রক্স 3488 কিলোমিটার। এই জায়গাটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের ম্যাপের সাহায্যে, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো যে ম্যাপটা রয়েছে, এখানে যদি আমি দেখি, আগেরটা আমরা কি পড়েছিলাম? আগেরটা প্রথমে দেখেছিলাম এই যে জায়গাটা রয়েছে, এই যে এই লাইনটা রয়েছে, এদিকে কি পাকিস্তান, এদিকে হলো ইন্ডিয়া, আর এদিকে রয়েছে বাংলাদেশের পার্টটা। তো এটা আগে পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, এটা ছিল পূর্ব পাকিস্তান, এটা পশ্চিম পাকিস্তান। তো 1947 এ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এদিকে লাইন ক্রিয়েট করা হয়েছিল, বাউন্ডারি লাইন ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। ওই লাইনটাকে বলা হয়, দেখো এই লাইনটাকে বলা হয় রেড ক্লিফ লাইন বলা হয়।
রেড ক্লিফ লাইন। এখন যেহেতু ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যে প্রবলেম অনেক সময় হয়ে থাকে, যেরকম 1947-48 যে ভারত আর পাকিস্তানের যুদ্ধটা, তারপর থেকে যে একটা বাউন্ডারি করা হয়েছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি না, সেটা হলো মানে মিলিটারি যারা থাকে তারা যদি এখানে প্রোটেক্ট করবে বা এখানে কোনো যুদ্ধ টুদ্ধ হলে ওই জায়গাটাতে হবে, ওইটাকে বলা হয় এলওসি। ওইটাকে বলা হয় কি এলওসি বলা হয়। এলওসি দেখলাম, রেড ক্লিফ লাইন দেখলাম, আর একটা কি রয়েছে এদিকে রয়েছে এলওএসি। কোনটা? এই যে ইন্ডিয়া আর চায়নার মধ্যে যে লাইনটা রয়েছে, এই যে ইন্ডিয়া আর চায়নার মধ্যে যে লাইনটা রয়েছে ওইটাকে কি বলা হয়? ওইটাকে বলা হয় এলওএসি। এই জায়গাটা এদিকে লাদাখ চলে আসবে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এদিকে সিকিম, এদিকে অরুণাচল প্রদেশ, এগুলি এই জায়গাটা নেপাল। তো এই যে ইন্ডিয়া আর চায়নার মধ্যে যে বাউন্ডারি লাইনটা সেটাকে বলা হয় এলওএসি, যেটা আমরা একটু আগে দেখেছিলাম। তো আশা করি বুঝতে পেরেছো রেড ক্লিফ লাইন কি, এলওসি কি, বা পিওকে কি। পিওকে এই জায়গাটাতে পাকিস্তান অকুপাই করে আছে কাশ্মীরের পার্টটা, পিওকে, আর একটা এলওএসি। এতটুকু পর্যন্ত আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা ম্যাপের সাহায্যে বুঝবে, তাহলে দেখবে জিনিসটা আরো ইজি হয়ে যাবে। ওকে, তো এগুলো আমরা দেখলাম, এলওএসিও দেখলাম। ওকে, তো এগুলি তো আমরা দেখলাম। এখন আরো কিছু ইনফরমেশন আমরা জেনে নেব। ইনফরমেশনগুলো কি? প্রথমে যেরকম রয়েছে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ইজ দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার। আগেই তো বললাম যে ইন্ডিয়ার সাথে টোটাল 7টা কান্ট্রি বাউন্ডারি শেয়ার করে, তার মধ্যে সবচেয়ে লংগেস্ট যদি হয় সেটা হলো কোনটা? বাংলাদেশ। মানে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটা সেটা হলো লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার। ওকে, ইন্ডিয়ান আফগানিস্তান বর্ডার ইজ দ্য শর্টেস্ট। মানে লংগেস্ট হলে কোনটা? লংগেস্ট হলে ইন্ডিয়া বাংলাদেশ, আর শর্টেস্ট হলে ইন্ডিয়া আর কোনটা হবে? ইন্ডিয়া আর যে আফগানিস্তান, যেটা কত রয়েছে? 106 কিলোমিটার। ওকে, তো এটা গেল আমাদের শর্টেস্ট। আর এটা যে করা হয় এটা কিন্তু পিওকে থ্রু আফগানিস্তানের সাথে ভারতবর্ষটা লিংক করা আছে, মানে বাউন্ডারিটা শেয়ার করে থাকে। কি থ্রু? পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের থ্রু, যেটা আমি একটু আগে বলেছিলাম। তাছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে আছে, দেখো, ইন্ডিয়া স্টেট হ্যাভ কোস্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল বাউন্ডারি। মানে ইন্ডিয়ার এরকম দুটো স্টেট আছে, টোটাল 2টা স্টেট এরকম আছে যেটা মানে ল্যান্ডের সাথে, স্থলভাগের সাথে বাউন্ডারি শেয়ার করছে, অন্য ইন্টারন্যাশনাল কোনো দেশের সাথে বাউন্ডারি শেয়ার করছে, আবার কোস্টাল লাইন মানে জলের সাথেও বাউন্ডারি শেয়ার করছে। এরকম ইন্ডিয়াতে দুটোই আছে। কোনটা সেটা তোমাদেরকে আমি ম্যাপের সাহায্যে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বেশি মনে থাকবে। ওকে, এই যে এখানে যদি দেখো, এরকম এখানে দুটো স্টেট আছে। একটা হলো এই যে গুজরাটের এই পার্টটা যদি দেখো, এটা স্থলের সাথে মানে ল্যান্ডের সাথে বাউন্ডারি শেয়ার করছে। আর এই জায়গাটা যদি দেখো, এই জায়গাটা হলো জলের সাথে, ওয়াটারের সাথে। তো এইদিকে কোস্টাল লাইন মানে এদিকে কোস্টাল লাইনের সাথে বাউন্ডারি শেয়ার করছে, এদিকে ল্যান্ডের সাথে বাউন্ডারি শেয়ার করছে, পাশাপাশি এটা অন্য আরেকটা দেশের সাথে বাউন্ডারি শেয়ার করছে, মানে পাকিস্তানের সাথে। তো একটা হলো গুজরাট কি হলো? গুজরাট দেখো ইন্টারন্যাশনাল বাউন্ডারিও শেয়ার করছে, আবার কোস্টাল লাইন মানে জল ভাগের সাথেও বাউন্ডারি শেয়ার করছে। আর আরেকটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গল দেখো বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করছে, মানে ইন্টারন্যাশনাল কান্ট্রির সাথে বাউন্ডারি শেয়ার করছে, আবার এদিকে জলের সাথেও মানে বে অফ বেঙ্গলের সাথেও বাউন্ডারি শেয়ার করছে, মানে কোস্টাল। তাহলে দুটো স্টেট কোনটা? একটা হলো গুজরাট আর একটা হলো ওয়েস্ট বেঙ্গল। সো গুজরাট এন্ড ওয়েস্ট বেঙ্গল। তো গুজরাট এন্ড ওয়েস্ট বেঙ্গলে রয়েছে যেগুলা মানে ইন্টারন্যাশনাল বাউন্ডারিও শেয়ার করে, আবার কোস্টাল লাইন মানে জলের সাথেও বাউন্ডারি শেয়ার করে। একটা হলো ওয়েস্ট বেঙ্গল, বে অফ বেঙ্গলের সাথে শেয়ার করে আর বাংলাদেশ, আর এদিকে হলো গুজরাট যেটা পাকিস্তান, আর জলের সাথে যদি বলি সেটা হলো অ্যারাবিয়ান সি এর সাথে বাউন্ডারিটা শেয়ার করে। তো কটা রয়েছে? দুটো, গুজরাট এন্ড ওয়েস্ট বেঙ্গল। তাছাড়া আরো কিছু ইন্ডিয়ান স্টেট রয়েছে যেগুলি কোনো রকম না কোস্টাল লাইনের সাথে বাউন্ডারি শেয়ার করছে, না ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে, মানে এগুলি একদম ইন্ডিয়ার মাঝখানে রয়েছে। এরকম টোটাল 5টা স্টেট আছে যেগুলি কোনো রকম এই যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি মানে পাকিস্তান, নেপাল, ভুটান, চায়না, বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তান যেটাই বলো, এগুলির সাথেও বাউন্ডারি শেয়ার করে না, আবার এদিকে জলের সাথেও বাউন্ডারি শেয়ার করে না। এরকম কয়টা স্টেট আছে? এরকম 5টা স্টেট আছে। এই যে মিডলে যে 5টা আছে, এই 5টা স্টেট আছে। আমি এখানে লিখে দিয়েছি, তাহলে তোমাদের আরেকটু সুবিধা হবে। সেগুলি কি দেখো, তোমরা জাস্ট ম্যাপটা মনে রাখবে, তাহলে দেখবে এগুলি ইজিলি হয়ে যাচ্ছে। এরকম 5টা ইন্ডিয়ান স্টেট যেগুলি কোস্টাল লাইনের সাথে এবং ইন্টারন্যাশনাল বাউন্ডারির সাথে কোনোটার সাথে বাউন্ডারি শেয়ার করে না, একদম মাঝখানে রয়েছে। সেগুলো কি? হরিয়ানা, তারপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা। হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এন্ড তেলেঙ্গানা, এই 5টা স্টেট রয়েছে। এগুলো না জলের সাথে মানে কোস্টাল লাইনের সাথে বাউন্ডারি শেয়ার করে, না কোনো ইন্টারন্যাশনাল কান্ট্রির সাথে বাউন্ডারি শেয়ার করে। এগুলি জাস্ট মাঝখানে, ইন্ডিয়া মাঝখানে রয়েছে। এগুলো একটা অন্য আরেকটা স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করে। ওকে, তো এটাই কিন্তু ছিল
যে আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসে দেখো আমরা কি জানলাম। আজকের ক্লাসে প্রথমত আমরা স্টার্ট করলাম কি ইন্ডিয়ান জিওগ্রাফি, যেটা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে প্রিভিয়াস ক্লাসে ইন্ডিয়ান জিওগ্রাফি পলিটিক্যাল জিওগ্রাফি শুরু করেছিলাম। পলিটিক্যাল জিওগ্রাফি আজকে হলো সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা দেখলাম যে ইন্ডিয়া কয়টা কান্ট্রির সাথে বাউন্ডারি শেয়ার করছে, 7টা। সেগুলা কি কি সেটা দেখলাম, লেন্থ কতটুকু কিলোমিটার রয়েছে সেটা দেখলাম, কোন কোন ইন্ডিয়ান স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজ সেটা দেখলাম। তাছাড়া রেড ক্লিফ লাইন দেখলাম, পিওকে দেখলাম, এলওসি দেখলাম, এলওএসি দেখলাম, এই পার্টগুলি দেখে নিলাম। তারপর যেরকম লংগেস্ট বাউন্ডারি শেয়ার করছে বাংলাদেশের সাথে, শর্টেস্ট হলে আফগানিস্তানের সাথে, কত কিলোমিটার সেটা তো আগেই দেখলাম। আর দুটো স্টেট রয়েছে যেগুলি আমাদের কোস্টাল লাইন এবং ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে, গুজরাট এন্ড ওয়েস্ট বেঙ্গল। আর 5টা স্টেট আছে, ইন্ডিয়ান স্টেট আছে যেগুলি না কোস্টাল লাইন না কোনো ইন্টারন্যাশনাল বাউন্ডারির সাথে শেয়ার করছে, সেই 5টা আমরা দেখে নিয়েছি। এখন এগুলি ছাড়াও যদি আরো কিছু আমি যদি দেখি, ধরো ম্যাপটা এখানে রয়েছে, ম্যাপটা একবার মনে রাখবে তাহলে বাকিগুলো ইজিলি হয়ে যাবে। এই যে এখানে যদি বলা হয়, ধরো এখন কোশ্চেন আসলো যে মহারাষ্ট্র কোন কোন স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করছে, মানে কোন কোন ইন্ডিয়ান স্টেটের সাথে। এই যে এখানে মহারাষ্ট্রটা রয়েছে, এটা হলো মহারাষ্ট্রটা কোন কোন ইন্ডিয়ান স্টেটের সাথে, গোয়ার সাথে 1 নাম্বার, তারপর কর্ণাটকের সাথে 2 নাম্বার, তেলেঙ্গানার সাথে 3 নাম্বার, ছত্তিশগড়ের সাথে 4 নাম্বার, মধ্যপ্রদেশের সাথে 5 নাম্বার, গুজরাটের সাথে 6 নাম্বার। তো 6টা ইন্ডিয়ান স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করছে। তো এই ম্যাপটা মনে রাখলে দেখবে কোন স্টেট অন্য কোন স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করছে সেটাও আমরা জেনে ফেলতে পারবো, আলাদাভাবে শিখতে লাগবে না, জাস্ট এই ম্যাপটা মনে রাখবে। ধরো এখানে বললাম যে মধ্যপ্রদেশ, যে মধ্যপ্রদেশটা রয়েছে, মধ্যপ্রদেশটা কোন কোন ইন্ডিয়ান স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করছে, এই যে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, তারপর যেরকম রয়েছে ছত্তিশগড় রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, এগুলির সাথে বাউন্ডারি শেয়ার করছে। এইভাবেও কিন্তু জানতে লাগবে, সেটার জন্য ম্যাপটা দরকার। ওকে, আর গত ক্লাসে আমরা আরেকটা জিনিস জেনেছিলাম যে আমাদের যে কর্কটক্রান্তি রেখা রয়েছে, সেই কর্কটক্রান্তি রেখা জানি ভারতবর্ষে টোটাল 8টা স্টেট রয়েছে, এই 8টা স্টেটের মাঝখান দিয়ে পাস হয়েছে। সেই 8টা স্টেট কি কি আরেকবার একটু আমি বলে দিচ্ছি। এই যে এই লাইনটা, এটা হলো কর্কটক্রান্তি রেখা, যেটা হলো 30.5 ডিগ্রি নর্থ। কি কি রয়েছে, গুজরাট, তারপর যে রাজস্থানের পার্ট এসেছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, এই 8টা স্টেটের মাঝখান দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখা এটা পাস হয়েছে। যেরকম জিআরবিটি 2021 একটা কোশ্চেন এসেছিল, কর্কটক্রান্তি এই যে রেখাটা রয়েছে সেটা মানটা কত, সেটা হলো 30.5 ডিগ্রি নর্থ। এগুলি হলো ফিজিক্যাল জিওগ্রাফি ল্যাটিটিউড লংগিটিউডের পার্ট, এটা আমি করিয়েছি, তোমরা ইউটিউবে আছে সেখানেও দেখে নিতে পারো। ওকে, তো এটাই ছিল আজকের ক্লাসটা। তো এইভাবে কিন্তু আমাদের পলিটিক্যাল জিওগ্রাফিটা আমরা কমপ্লিট করলাম, কারণ পলিটিক্যাল জিওগ্রাফি যা কিছু রয়েছে ডিটেলসে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফিটা অনেকটাই বড়, অনেক কিছু পড়তে লাগবে, সেখান থেকে অনেক কোশ্চেন চলে আসে, তো সেই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব। তো আমাদের জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি যে দুটো পার্ট, একটা হলো পলিটিক্যাল জিওগ্রাফি যেটা আমাদের কমপ্লিট হলো, নেক্সট ক্লাসে আমরা পড়ব ফিজিক্যাল জিওগ্রাফি। তো নেক্সট ক্লাসে শুরু হবে ফিজিক্যাল জিওগ্রাফি। তো আশা করি তোমাদের আজকে আমার এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ওকে, সো আমি যেভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের কাজে এসেছে। তো এটাই ছিল আজকের ক্লাসটা। আর তাছাড়া তোমাদের যদি ক্লাসেসগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, আর তোমাদের কোন ক্লাস ডিমান্ড, কি ক্লাস তোমাদের প্রয়োজন সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর তাছাড়া এখন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে অফার চলছে। যে অফারটা কি, অফারটা হলো প্রথম 30 জনের জন্য। আমাদের ইতিমধ্যে 30,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, সেই জন্য আমরা অফার দিয়েছি। অফারটা কি, অফারটা হলো যে প্রথম 30 জন অলরেডি অনেকে এডমিশন হয়ে গেছে তোমরা, আমি জানি, আর কিছু সংখ্যক সিট বাকি আছে। টেটের জন্য যারা যারা টেটের জন্য এডমিশন নেবে, আর্টস কিংবা সায়েন্স, টেট 1 কিংবা টেট 2, আমাদের এখানে অফলাইন ক্লাস করবে, তোমরা এডমিশন নিতে চাও, তোমাদের কোনো রকম এডমিশন ফিস লাগবে না, শুধুমাত্র মান্থলি পেমেন্ট। টেট 2 আর্টসের যদি বলি সেই ক্ষেত্রে আর্টসেরটা হলো 8 মান্থের কোর্স, আর সায়েন্সেরটা হলো 10 মান্থের কোর্স। পার মান্থ হলো 500 করে। তো 8 মান্থের কোর্স যদি বলি টোটাল হয় 4000, অর্থাৎ ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে তোমরা এই ফুল কোর্সটা পেয়ে যাবে। এটা কাদের জন্য, প্রথম 30 জনের জন্য। তার মধ্যে অলরেডি অনেকে এডমিশন হয়ে গেছো, এখানে আমাদের 4 থেকে 5টা সিট আর বাকি আছে। তো যারা যারা এডমিশন হতে চাও শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো, কারণ সিটটা কিন্তু লিমিটেড। এখানে কোনো রকম এডমিশন ফিসটা কিন্তু আমাদের লাগছে না, কোনো রকম এডমিশন ফিস আমরা নিচ্ছি না। এখন এই যারা যারা এই অফারে এডমিশনটা নেবে কোনো রকম এডমিশন ফিস লাগবে না, শুধুমাত্র মান্থলি পেমেন্ট, অনলি মান্থলি পেমেন্ট, অনলি মান্থলি পেমেন্ট। মান্থলি পেমেন্ট হলো 500 করে। তো টোটাল তোমরা জাস্ট
মানে একবার পেমেন্ট করবে, ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে ফুল কোর্সটা তোমরা পেয়ে যাবে। সেখানে তোমাদের কোয়ালিটিফুল ক্লাস পাবে, রুটিনের অ্যাকর্ডিং ক্লাসেসগুলো পাবে, সেই ক্লাস নোটস আমরা দিয়ে দেবো, তোমাদের টপিক ওয়াইজ মক টেস্ট দিয়ে দেবো, মান্থলি মক টেস্ট পাবে, কোর্সের শেষে মক টেস্ট পাবে, সম্পূর্ণটা ইনক্লুড আছে এই কোর্সের মধ্যে। আর বাকি ডিটেলসটা জানার হলে তোমরা ডিরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে 6009340523 নম্বরে, এই নম্বরে। আর তাছাড়া তোমরা যদি চাও যে স্টাডি মেটেরিয়ালস নেবে, আমাদের এখানে জেআরবিটি রয়েছে, জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই রয়েছে। তারপর যেরকম এসটিপিজিটি নোটস আমাদের এখানে রয়েছে। এসটিপিজিটি হিস্ট্রির নোটটা অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। আর তাছাড়া এসটিপিজিটির ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স এবং বেঙ্গলি তোমরা নেক্সট মান্থের নোটসটা পেয়ে যাবে। তাছাড়া আমাদের এখানে ট্যাটের নোটস রয়েছে, ট্যাট 1 এবং ট্যাট 2 দুটোই রয়েছে। আর্টস এবং সায়েন্স বোথ আর অ্যাভেলেবেল, বেঙ্গলি কভার সবগুলোই আছে। আর এবং এসটিজিটি নোটসটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো তোমাদের যে স্টাডি মেটেরিয়ালসটার প্রয়োজন, জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি বা হাইকোর্টের নোটসটাও কিছুদিন পরেই আসছে, এসটিজিটি এবং ট্যাট 1 ট্যাট 2 যে স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হোক না কেন তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। এখানে এসে তোমরা আগে দেখো, নোটসগুলো দেখো, যাচাই করো, যদি ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবে তোমরা নিতে পারো। আর এই নোটসগুলির সাথে কিন্তু তোমরা অনলাইন মক টেস্টও পেয়ে যাবে। ওকে, তো যাদের দরকার তোমরা ডিরেক্টলি এই নম্বরে যোগাযোগ করতে পারো বা এই নম্বরে ফোন করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো। আর অনলাইন কোর্সটা জেআরবিটি অনলাইন কোর্সটা তোমরা আগামী 20 তারিখ থেকেই পেয়ে যাবে, আর ট্যাটের কোর্সটা নেক্সট মান্থে পেয়ে যাবে। আর বাকি ডিটেলস জানার হলে তোমরা এই নম্বরে ফোন করে নিতে পারো। তো এটাই ছিল আজকে এই ক্লাসটা। আর তোমাদের যে পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো সেখানে পিডিএফটা পেয়ে যাবে। যারা এখনো গ্রুপে জয়েন হওনি তোমরা খুব শীঘ্রই জয়েন হয়ে যাও, কারণ সেখানে কিন্তু তোমাদেরকে আর কিছুদিন পর থেকে মক টেস্টও নেব, প্লাস তোমাদেরকে আমরা যে ক্লাসগুলি করাচ্ছি সেই পিডিএফগুলো সেখানে প্রোভাইড করে দেবো। ওকে, সো এটাই ছিল আজকের ক্লাসটা। আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবে যদি ভালো লেগে থাকে আজকের ক্লাসটা। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো, নিজেদের প্রিপারেশনটাকে আরো বেশি স্ট্রং বানাও। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।